হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের হুবহু কমনযোগ্য বেশ কিছু জিকে প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে বাছাই করা 25টি প্রশ্ন কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। এর আগে ক্লাস 1-এ আমি 50টি জিকে প্রশ্ন কিন্তু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ক্লাস 1-এর খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা যারা দেখেছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভাবে সামনের যতদিন না ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম হচ্ছে ততদিনই কিন্তু এরকমই জিকে ক্লাসের ভিডিও কিন্তু প্রায়ই আসবে। তার জন্য সেই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে এই ধরনের ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন। তার জন্য তো চলুন 25টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হতো। যেখানে গুপ্ত বংশের শাসক প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে তার বিজয় কাহিনী জানতে পারা যায়। এছাড়াও সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিদ্র নামেও কিন্তু পরিচিত ছিলেন। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও স্কন্দগুপ্ত হুন আক্রমণকে তিনি প্রতিহত করেছিলেন। এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাইহিয়েন, যিনি ছিলেন একজন চীনা পরিব্রাজক, তিনি কিন্তু ভারতে এসেছিলেন। এছাড়াও প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়। এছাড়াও এই চন্দ্রগুপ্ত কিন্তু মহারাজ উপাধি ধারণ করেছিলেন। এই কটা পয়েন্টস কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশন নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী পার্মানেন্ট মেম্বার দেশের সংখ্যা কটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 5টি। যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা হচ্ছে 5টি। আর এই দেশগুলি হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিন্তু জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। এই প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফোরট্রান। অর্থাৎ ফোরট্রান হচ্ছে কম্পিউটারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরো বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। অর্থাৎ এই পয়েন্টস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তহরিক ই ইনসাফ হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম। এছাড়াও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন লিয়াকত আলী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে মানবদেহের পক্ষে একটি উপকারী ব্যাকটেরিয়া। যেখানে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়ার নাম আপনাদের মনে রাখতে হবে। অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া যেমন অ্যাজেটোব্যাক্টর ও ক্লস্ট্রিডিয়াম, এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে মাটিকে উর্বর করে। আর অপকারী ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও করেলি, যেটি করেলা রোগের সৃষ্টি করে। এছাড়াও সালমোনেলা টাইফি, যেটি টাইফয়েড রোগের সৃষ্টি করে। আর এছাড়াও ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যাদেরকে ব্যাকটেরিয়া ফাজ বলা হয় বা ফাজ ভাইরাসও বলা হয়। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর 1930 সালে ফিফা বিশ্বকাপ প্রথম উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং উরুগুয়ে আর্জেন্টিনাকে পরাজিত করে প্রথম শিরোপা জিতেছিল। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কিন্তু উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 1930 সালে। এছাড়াও লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে 2022 সালে, সেই সম্পর্কেও আপনাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখতে হবে। অর্থাৎ ফিফা বিশ্বকাপ 2022 জিতেছে আর্জেন্টিনা, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রানার্স আপ হয়েছে ফ্রান্স, হোস্ট কান্ট্রি ছিল কাতার। এছাড়াও ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স, এবং এই বিশ্বকাপে লিওনেল মেসি জিতেছিলেন গোল্ডেন বল পুরস্কার। এবং তার পাশাপাশি এই গোল্ডেন বল পুরস্কার জেতার জন্য তিনি কিন্তু প্রথম ফুটবলার হিসাবে 2বার গোল্ডেন বল পাওয়ার রেকর্ডও তিনি কিন্তু করেছিলেন সেই বিশ্বকাপে। এবং বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে। তিনি মোট 8টি গোল করে 2022 ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন। এবং এর পাশাপাশি গোল্ডেন গ্লাভস জিতেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ। এছাড়াও আর্জেন্টিনার এনেজো ফার্নান্ডেস পান সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার। এবং 2026 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা পয়েন্টস তুলে কিন্তু
যে কোনো প্রশ্ন কিন্তু হতেই পারে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা কিন্তু বলা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, অর্থাৎ ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসে এবং ক্যাবিনেট মিশনের সদস্যগণ স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এনারা ছিলেন ক্যাবিনেট মিশনের প্রথম সদস্যগণ। এবং 1946 সালে 7ই ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে এবং এই দিনই সংবিধান রচনার কাজ কিন্তু শুরু করা হয়। এই পয়েন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি এবং ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি এবং 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন কিন্তু বসেছিল। যে কটা পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে তার জন্য। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? সঠিক উত্তর হচ্ছে আরাবল্লী হচ্ছে ভারতের সর্বপ্রাচীন একটি পর্বতমালা, যেখানে আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতমালা। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। এর পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে হিমালয় পর্বত হচ্ছে একটি নবীন ভঙ্গিল পর্বত, আর বিন্ধ্য পর্বত হচ্ছে এক প্রকার স্তূপ পর্বত। আর বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো সদাভাবনা শিখর, যেটাকে গুড উইল পিকও বলা হয়। এবং উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা বলে বিন্ধ্য পর্বতকে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এই পয়েন্টটিও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিসের বেগ অর্থাৎ স্পিড মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে জাহাজ, অর্থাৎ জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। আর 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1852 মিটার। এই পয়েন্টও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক অর্থাৎ স্টেট সিম্বল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের স্টেট সিম্বল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মেছো বিলার হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। এছাড়াও আপনাদের আরো বেশ কিছু প্রতীক কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে মনে রাখতে হবে। সেগুলি হচ্ছে স্টেট অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, স্টেট ফ্লাওয়ার হচ্ছে শিউলি অর্থাৎ নাইট ফ্লাওয়ারিং জেসমিন হচ্ছে স্টেট ফ্লাওয়ার, শিউলিকে বলা হয়। স্টেট ট্রি হচ্ছে ছাতিম, ইন্ডিয়ান ডেভিল ট্রি বা ব্ল্যাকবোর্ড ট্রিও কিন্তু বলা হয় ছাতিমকে। এছাড়াও স্টেট বার্ড হচ্ছে সাদা বুক মাছরাঙা অর্থাৎ হোয়াইট ব্রেস্টেড কিংফিশার হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। এই কটা পয়েন্টসও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে গুজরাট জয়ের পরে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা কিন্তু নির্মাণ করেছিলেন, যেখানে ফতেপুর সিক্রিতে আকবর 1601 সালে গুজরাট বিজয়ের স্মরণে বুলন্দ দরওয়াজা কিন্তু তৈরি করেছিলেন, যেখানে 1571 থেকে 1585 অবধি ফতেপুর সিক্রি ছিল মুঘলদের রাজধানী এবং আকবরনামা এবং আইনি আকবর লিখেছিলেন আবুল ফজর। এছাড়াও দিন হি এলাহি প্রবর্তন করেন আকবর। এই কটা পয়েন্টসও কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দোর, অর্থাৎ স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার 2023-এ ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে কিন্তু সুরাট ও ইন্দোর। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেডলাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয়? সঠিক উত্তর হচ্ছে সে কিন্তু একদিন করে এগিয়ে যায়, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। যেখানে জাহাজ বা প্লেনে করে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হবে। অর্থাৎ কেউ যদি জাহাজ বা প্লেনে করে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে যদি যায় সেক্ষেত্রে একদিন করে কমিয়ে নিতে হবে, এবং পশ্চিম গোলার্ধ থেকে যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে আসে সেক্ষেত্রে একদিন করে বাড়িয়ে নিতে হয়। শুধু মনে রাখতে হবে যে সময় কিন্তু একই থাকবে, শুধু তারিখটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন করে কমবে এবং পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন করে বাড়িয়ে নিতে হবে। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। যেখানে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন এবং এই নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর হচ্ছে বিহারে পাল বংশ রাজত্ব করেছিল, যেখানে গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ও বাংলার প্রথম নির্বাচিত রাজা। এছাড়াও
ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা, গোপালের পুত্র, তিনি ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। এছাড়াও প্রথম মহিপালকে বলা হয় পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। এছাড়াও রামপাল কৈবর্ত বিদ্রোহ কিন্তু দমন করেছিলেন। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জে.এল. বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেছিলেন, যেখানে কম্পিউটার আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ, মোবাইল আবিষ্কার করেছিলেন মার্টিন কুপার, টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল, রেডিও আবিষ্কার করেছিলেন মার্কনি, এছাড়াও এরোপ্লেন আবিষ্কার করেছিলেন রাইট ব্রাদার্স। নেক্সট কোশ্চেন হচ্ছে কাপড় কাচা সোডা অর্থাৎ ওয়াশিং সোডা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা। এছাড়াও আপনাদের আরো বেশ কিছু পয়েন্টস মনে রাখতে হবে, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 হচ্ছে চুনাপাথর, সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 হচ্ছে বেকিং সোডা, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl হচ্ছে খাদ্য লবণ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH2 হচ্ছে কলিচুন, জিঙ্ক অক্সাইড অর্থাৎ ZnO কে দার্শনিকের উল বলা হয়। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছে। অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে কি বলা হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু এসেছে। এছাড়াও নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O যাকে লাফিং গ্যাসও বলা হয়, এই পয়েন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টসও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে সিলে পয়েন্ট কিন্তু ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়, যেখানে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেমন পিচ, উইকেট, বোলিং, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, তারপর বাই রান, রেক বাই রান, নো বল, ওয়াইড বল, রান আউট, LPW, বোল্ড আউট, কট আউট, স্ট্যাম্প আউট। অর্থাৎ এই সমস্ত পয়েন্টস গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, দরকার হলে এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী কি? সঠিক উত্তর হচ্ছে জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী। এছাড়াও হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী এবং তিরানা হচ্ছে আলবেনিয়ার রাজধানী। আমি পরবর্তীকালে বিভিন্ন দেশের রাজধানী থেকে একটি আলাদা করে ভিডিও কিন্তু আপলোড করে দেবো, যেটি দেখলে আপনাদের এই বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কিত বিভিন্ন ধারণা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হুতুম প্যাঁচার ছদ্মনামে কে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার ছদ্মনামে পরিচিত এবং তার পাশাপাশি আরো বেশ কিছু লেখকের যে ছদ্মনাম সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু ও ব্যাঙাচি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত, বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা, মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে শঙ্কর, এছাড়াও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে সুনন্দ। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বিভিন্ন রকম ভাবে কিন্তু ছদ্মনাম থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে। আশা করি এই যে পয়েন্টটি আপনাদের কাছে তুলে দিলাম এটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। এছাড়াও অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো, প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল, সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট অথবা ভ্রমর, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম হচ্ছে বানভট্ট, প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। আশা করি এই প্রত্যেকটা পয়েন্টস আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র অর্থাৎ পার্মানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আন্টার্কটিকাতে অবস্থিত, যেখানে ভারত 1981 সালে আন্টার্কটিকা অভিযান শুরু করে। এখনো পর্যন্ত আন্টার্কটিকায় 3টি স্থায়ী গবেষণা কেন্দ্র কিন্তু তৈরি করা হয়েছে, যার নাম দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। আর আজ অব্দি ভারতের আন্টার্কটিকায় 2টি কার্যকারী গবেষণা কেন্দ্র রয়েছে, যার নাম মৈত্রী এবং ভারতী। নেক্সট কোশ্চেন হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে বেনজোইক অ্যাসিড, অর্থাৎ বেনজোইক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায় এবং টার্টারিক অ্যাসিড আঙ্গুর এবং তেঁতুলে পাওয়া যায় এবং তার পাশাপাশি তাদের সংকেতগুলো অবশ্যই আপনারা কিন্তু মাথায় রেখে দেবেন। এই সংকেত থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু হতে পারে, তার জন্য অবশ্যই সংকেতটা আপনাদের মাথায় রেখে দিতে হবে। এছাড়াও সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ 1882 সালে রচনা করেছিল, তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। এছাড়াও অ্যানি বেসেন্ট ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে রুবেল, অর্থাৎ রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম, যেখানে ইউরো হচ্ছে ইউনিয়ন
দেশসমূহের মুদ্রা এবং রিয়াল হচ্ছে ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেনের মুদ্রা। তো এই ছিল WBSSC গ্রুপ সি গ্রুপ ডি থেকে 25টি জিকে প্রশ্ন। যে কটা প্রশ্ন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম এবং যে পয়েন্টস গুলো তুলে ধরলাম সে কটা পয়েন্টসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি জিকে ক্লাসের তৃতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফ মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।